খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ, শুধু ফলাফল নয়। গত, আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। সঙ্গে আছি আমি শরীফ রওশন। শুরুতে এক নজরে দেখে নিতে চাই ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে দুর্দান্ত জয়ের পর এবার সিরিজ জয়ের খুব কাছাকাছি বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে দলের ইতিবাচক মনোভাবের কথা ব্যক্ত করেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় ভুগা পাকিস্তান কোচ মাইক হেসন জানিয়েছেন, প্রথম ম্যাচের ভুলগুলো বিশ্লেষণ করে এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে চায় তার দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের লড়াই শুরু হবে দুপুর 2:15টায়। মার্চ দেশের সফল 164 জন ক্রীড়াবিদকে সম্মাননা দিবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এবং এশিয়ান কাপ বাছাই নিজেদের শেষ ম্যাচে 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচকে সামনে রেখে 16 মার্চ থেকে ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবে ভিয়েতনামের সঙ্গে একটি প্রীতি ম্যাচও খেলবে জামাল হামজারা। এদিকে চলতি মাস শেষে বর্তমান কোচ হ্যাভিয়ার ক্যাবরেরার চুক্তির ভবিষ্যৎ নির্ধারণ হবে বলে জানিয়েছে বাফুফে। দর্শক, আজ এখন মাঠের আলোচনার বিষয় সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। পাকিস্তানের বিপক্ষে কিছুক্ষণ পরই মাঠে নামে বাংলাদেশ। কি হবে প্রথম ম্যাচের পর অন্তত ভালো কিছুই আশা করছে বাংলাদেশের সমর্থকরা। আজ এই নিয়ে আলোচনার জন্য উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রুমানা আহমেদ। আপনাকে স্বাগত। ছেলেদের খেলা, তবে ভাইদের খেলা তো আপনি ফলো করছেন, আপনি নিজেও একজন ক্রিকেটার, আপনি সেই মাঠে খেলা নিজে খেলেছেন, খেলা দেখেছেন। দ্বিতীয় ম্যাচটা সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের, প্রথমে যদি একটু বলতে চাই যে কেমন মনে হচ্ছে, কি হতে পারে আর কি বাংলাদেশের প্রথম ম্যাচ অন্তত দেখার পর? অ্যাকচুয়ালি ধন্যবাদ আপনাকে। আসলে প্রথম ম্যাচ দেখার পরে আমরা ডেফিনেটলি পজিটিভ থাকতেই পারি যে আমাদের টিম যেভাবে এগিয়েছে বা যেভাবে পজিটিভ ক্রিকেটটা খেলেছে, তো সেকেন্ড ম্যাচ ইজিলি আমরা তাদেরকে ধরতে পারবো, এটা আমাদের ইনিশিয়ালি এটা আমাদের মনোভাব হতেই পারে। এবং আমাদের প্লেয়াররা যেভাবে অ্যাটাকিং তাদেরকে করেছে বল দিয়ে, ব্যাট দিয়ে, তো আমরা অবভিয়াসলি সিরিজ জয়ের আশা করতেই পারি। এইবার তো পাকিস্তানের বিপক্ষে আমাদের মনে হয় চতুর্থ জয় আমরা পেয়েছি প্রথম ম্যাচের পর। তবে পাকিস্তানের বিপক্ষে আসলে জয়টা আমাদের জন্য নিশ্চিত ছিল কিনা আগে থেকে, কারণ ঘরের মাঠের একটা সুবিধা আমরা পাচ্ছি, তার উপর আবার পাকিস্তান দলের 6 জন একেবারেই নতুন অভিষেক হয়েছে। সেক্ষেত্রে ওই জায়গাতে আমরা কিছুটা এগিয়ে ছিলাম কিনা আগে থেকেই? না, একটা জিনিস হচ্ছে প্র্যাকটিসের একটা ব্যাপার আছে। এরা কিন্তু সদ্য ওয়ার্ল্ড কাপ খেলে এসেছে টিমটা, হয়তো নতুন 6 জন ইনক্লুড হয়েছে, বাট আমাদের টিম কিন্তু বিগত অনেক দিন হয়েছে যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেনি। তো ঘরোয়া লিগ আর ইন্টারন্যাশনাল লিগ কিন্তু দুই রকম ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের ছেলেরা যে অনেকদিন পরে নিজেদের মাটিতে অনেক ভালো ক্রিকেট খেলছে, এটা একটা পজিটিভ সাইন। আর রুমানা আহমেদ, আমরা তো প্রায় 5 মাসের মতো আসলে ওয়ানডেতে ক্রিকেট খেলি না, আর টি-20 বা আন্তর্জাতিক ম্যাচ যদি বলি সেটা 3 মাসের মতো সময় আমাদের হয়ে গেছে মাঠে নামিনি। সেক্ষেত্রে ছেলেদের খেলার প্রস্তুতি কেমন দেখছেন? কারণ আমরা দেখেছি যে আমরা খুব বেশি আন্তর্জাতিক টুর্নামেন্ট এই ম্যাচের আগে খেলার সুযোগ পাইনি, আমরা 2টা ঘরোয়া টুর্নামেন্টই খেলে আমাদের প্রস্তুতি সারতে হয়েছে। সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম বা নাজমুল হোসেন শান্ত যেভাবে আসলে ব্যাট করেছে, সেই জায়গাতে আমাদের ব্যাটিং যে দুর্বলতা ছিল বিগত সময়ে, ধারাবাহিকতা বিশেষ করে ব্যাটারদের, সেই জায়গাটাতে আমরা আসলে ওভারকাম করতে পেরেছি কিনা? যদিও আমাদের প্রথম উদ্বোধনী ব্যাটার সাইফ হাসান আবারও সেই আসলে বুমেরাং করেছে। না, অ্যাকচুয়ালি আমি এবার আমাদের সিলেকশন প্যানেলকে অবশ্যই ধন্যবাদ জানাবো, কারণ এই প্রথম আমার কাছে একটা
আমার কাছে মানে ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছে যে আমাদের টিমটা এখন খুবই ব্যালেন্সড একটা টিম। আপনার ব্যাটসম্যান যদি দেখেন যে রাইটি লেফটি একটা ভালো কম্বিনেশন ছিল, এবং আমরা বলারদেরও যদি দেখি যে আমাদের বাংলাদেশের মধ্যে বেস্ট বলারদেরকেই তারা টিমে নিয়েছে এবং তারা খুব ভালো ছন্দে আছে। এবং বিগত যে আমাদের যে বোর্ড যে অ্যারেঞ্জ করেছিল যে টুর্নামেন্টগুলো, এগুলো খুব ভালো টুর্নামেন্ট ছিল প্রস্তুতির জন্য। তো সব মিলে দেখা যাচ্ছে যে আমাদের প্লেয়াররা কিন্তু ভালো ছন্দে আছে। মানে খুব বেশি ব্যাটারদেরকে আসলে নামাতেও হয়নি প্রথম ম্যাচের পর, মানে রানের সংখ্যাটাও তো, রানের স্কোরটাও তো আসলে খুব মানে বেশি না, একদমই টি-20 স্টাইলের। টি-20 তো আমরা দেখে থাকি 200-র বেশি রান হয়, সেখানে একেবারেই কম হয়েছে, 120-এর কম হয়েছে। সেক্ষেত্রে আমরা যদি একটু দেখতে চাই যে পাকিস্তানের বিপক্ষে বা মিরপুরের উইকেটে বাংলাদেশের পরিসংখ্যান বা রেকর্ডটা, সেই ক্ষেত্রে যদি দেখতে চাই শুধু পাকিস্তান না, অন্যান্য দেশের বিপক্ষে বাংলাদেশের মিরপুরের উইকেটের রেকর্ডটা কেমন হয়েছে, বিশেষ করে 2006 সালের পর থেকে বা 2006 সাল থেকে আমরা দেখেছি যে জিম্বাবুয়ের সাথে প্রথম 2006 সালে ম্যাচ খেলেছে, সেটা 2-0-তে জিতে নিয়েছে বাংলাদেশ। 2008 সালে যদি দেখি আয়ারল্যান্ডের বিপক্ষে 3টা ম্যাচ খেলেছে, 3টাতে আসলে দাপটের সঙ্গে জিতেছে। 2009 আবারও জিম্বাবুয়ে 2-1 ব্যবধান, এবং 2009 জিম্বাবুয়ে প্রতিপক্ষ যেমন, স্কোর লাইনটাও তেমনই আমরা জিতে নিয়েছি। এবং 2010 সালে নিউজিল্যান্ড 3-0-তে। এরপর আমাদের বাংলাদেশের আরও ম্যাচ খেলার রেকর্ড রয়েছে মিরপুরের উইকেটে। আমরা দেখতে চাই তার প্রতিপক্ষ 2010 সালে ছিল জিম্বাবুয়ে, 2-1 ব্যবধানে আমরা জিতে নিয়েছি। 2013 সালে আবার আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নেমেছি 2-0-তে, এবং 2014 সালে জিম্বাবুয়ে 3-0। 2015 সালে ভারতের বিপক্ষে আমরা 2-1 ব্যবধানে একটা দাপট দেখিয়ে আসলে আমরা জিতে নিয়েছি। 2015 সালে জিম্বাবুয়ে 3-0 ব্যবধানে আমরা জিতেছি। 2015 সালের পরও 2016 সালে আমরা খেলার রেকর্ড হয়েছে আমাদের। 2016 সালে আমরা আফগানিস্তানের বিপক্ষে 2-1 ব্যবধানে জিতেছি। 2021 সালে দেখতে পাচ্ছি ওয়েস্ট ইন্ডিজ আছে 2-0 ব্যবধানে আমাদের জয় হয়েছে। 2021 সালে শ্রীলঙ্কা 2-1, 2022 সালে ভারত 2-0, এবং 2025 সালে ওয়েস্ট ইন্ডিজ। আর 2026 সালে তো পাকিস্তানের বিপক্ষে একটা মাত্র আমরা ম্যাচ জিতলাম। এই যে পরিসংখ্যানটা দেখলাম মিরপুরে সিরিজ জয়ের রেকর্ড, সেখানে বাংলাদেশের বেশ আধিপত্য আমরা দেখতে পেয়েছি। এবার যদি আমরা একটু পাকিস্তানের রেকর্ডটা আলাদাভাবে দেখতে চাই, সেক্ষেত্রে সেখানেও আমরা আসলে এগিয়ে রয়েছি, কারণ পাকিস্তানের বিপক্ষে আমরা দেখছি 2015 সালে 3টা ম্যাচ খেলেছি মিরপুরের উইকেটেতে, এবং 3টিতে আমরা জিতেছি। একটিতে 79 রান, একটিতে 7, একটিতে 8 উইকেট, এবং বিশাল ব্যবধানে কিন্তু আমরা জয়টা তুলে নিয়েছি। এই যে পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ জয়ের এর আগে আমাদের রেকর্ড হয় না, অনেকগুলো আমরা ম্যাচ খেলেছি। তবে এইবার আসলে পাকিস্তানের বিপক্ষে আমাদের ম্যাচ খেলার যেইভাবে আসলে আমাদের মানে শরীরী ভাষা হচ্ছে, বা মেহেদী মিরাজের নেতৃত্বে, কেমন দেখছেন বাংলাদেশ দলটাকে? না, আসলে আমি এর আগের টুর্নামেন্টের কথা বলবো, যখন পাকিস্তান এর আগেরবার এসেছিল 2015 সালে না, এই রিসেন্ট আসছিল। হ্যাঁ, তো তখন তাদের কোচ আসলে আমাদের যে উইকেট নিয়ে অনেক নেগেটিভ কথা বলেছিলেন। তো সেই তুলনায় দেখা যাচ্ছে যে গতকালকের যে ম্যাচটা হয়েছে, এটা কিন্তু একদম টোটালি ভিন্ন একটা ম্যাচ ছিল আমাদের। যে আমাদের যখন আমরা বলাররা বল করেছিলাম, মনে হয়েছিল যে একটা সময় আমাদের পুরো বাংলাদেশি এটা মনে করেছিল যে আজকে হয়তো বা বোলিং উইকেটে খেলা হচ্ছে, হয়তো বা আমাদের ছেলেরা ওইভাবে করে নক করতে পারবে না। কিন্তু সেই তুলনায় আবার ব্যাটিংয়ে যে দেখা যাচ্ছে আমাদের যে প্লেয়াররা কিন্তু পজিটিভ ক্রিকেটটাই খেলেছে, এবং অনলি মানে মাত্র 15 ওভারের মধ্যেই কিন্তু তারা ম্যাচটা শেষ করেছে। তো এটাই হচ্ছে আমাদের পরিবর্তন, যে আমরা যে মিরপুরের মাঠটাকে সবসময় দোষারোপ করি যে এখানে লো স্কোর ম্যাচ হয়, কিন্তু এটা গতকালকে বোঝা যায়নি। রোমান আপু, বাংলাদেশের দলের পারফরমেন্স নিয়ে কথা বলছি পাকিস্তান সিরিজ জয়ের হাতছানির আগে। আমরা একটু যদি দেখে আসতে চাই বাংলাদেশের বিগত সময়ে ব্যাটারদের পারফরমেন্স কেমন, সেই অনুযায়ী আসলে সাল অনুযায়ী যদি আমরা একটু বিশ্লেষণ করতে চাই, তার আগে একটু দেখতে চাই আসলে কি অবস্থা বাংলাদেশের। 2021 সাল থেকে যদি একটু চোখ বোলাতে চাই, সেক্ষেত্রে গড় প্রতি রান হয়েছে 211.8, 2022 সালে হয়েছে 234, 2023 সালে 219.2, 2025 সালে 238.67। সেক্ষেত্রে একটা সাল এখানে মিস হয়েছে, সেটা 2024, যেহেতু 2024 সালে আমরা কোনো ওয়ানডে ম্যাচই খেলিনি, তার মানে একটা বছর আমরা কোনো ম্যাচই খেলিনি। এই জায়গাটাতে আসলে আপনার মানে মনে হচ্ছে কিনা যে গড় প্রতি রানটা বাংলাদেশের জন্য কম হয়ে গেছে? আমরা অন্যান্য দলের যদি এর সাথে তুলনা করি, পার্শ্ববর্তী ভারতের সাথে যদি তুলনা করি, বিশেষ করে পাকিস্তানের সাথে যদি তুলনা করি, তাদের গড় প্রতি রান কিন্তু 260, 270 এরকম। সেক্ষেত্রে ওয়ানডেতে এই যে 211 রান, এটা আসলে আপনার কাছে মানে যথেষ্ট মনে হয় কিনা একটা ক্রিকেট দলের জন্য?
না, এটা যদি অ্যাজ এ প্লেয়ার হিসাবে যদি বলি তো আমার আসলেই খারাপ লাগে যে এগুলো দেখতে, যে যখন দেখি যে বাইরের বিশ্বগুলো যেমন ভালো ভালো টিম আমরা যেগুলো বলি যে অস্ট্রেলিয়া বা ভারত, ইংল্যান্ড, এরা যে বড় বড় স্কোর করছে, ওরা কিন্তু আফগানিস্তানও বেশ দ্রুত সময় এগিয়ে গেছে, খুব এগিয়ে গিয়েছে। তো এরা কিন্তু এখন আর ওই যে 250-300 রানের মধ্যে সীমাবদ্ধতা নেই, এদের এখন টার্গেট করে এরা 300+ ইনফ্যাক্ট 400 রান পর্যন্ত এরা অনেক ম্যাচগুলো দেখিয়েছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা এই দিক থেকে অনেক পিছিয়ে আছি। তো এখানে আমরা আমাদের উইকেটের একটা ফ্যাক্ট থাকে সবসময়ের জন্য, আমরা বলে থাকি এটা আসলেই সত্যি কথা যে আমরা যখন মাঠে খেলি তখন আমরা যে ওই লেভেলের উইকেট খুব কম পেয়েছি, যেখানে আমরা বলতে পারবো যে কনফিডেন্সলি যে 300+ রান করতে পারবো এই উইকেটে। তো এই হিসেবে দেখা যাচ্ছে আমাদের প্লেয়াররা এখনকার যুগে যেটা যে রান রেটের ব্যাপার থাকে, এই স্কেলে আমরা অনেক পিছিয়ে আছি। আচ্ছা, উইকেটের কথা যেহেতু বলছেন, তাহলে উইকেট নিয়ে একটা প্রশ্ন করি। বাংলাদেশের সবশেষ প্রেস কনফারেন্সে মেহেদী হাসান মিরাজ বলেছিল যে ট্রু উইকেটে তারা খেলার একটা স্বপ্ন দেখেন, প্রতিবারই ট্রু উইকেটে আসলে তাদের ভাবনায় থাকেন, তবে স্পোর্টিভ উইকেট আসলে পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে উইকেটের যে পিচ কিউরেটর তার পরিবর্তন হয়েছে, তারপর আমরা দেখেছি যে বিগত সময়ে এই উইকেটটা আসলে কোনো পরিবর্তন হয়নি। সেক্ষেত্রে এবার একটা স্পোর্টিভ উইকেট হয়েছে এবং মেহেদী হাসান মিরাজ বলেছে এই উইকেটে খেলাটা বিশেষ করে স্পিনারদের জন্য বেশ কষ্টসাধ্য। সেক্ষেত্রে আপনি বলছেন যে খুব বেশি এরকম উইকেট আপনার খেলার সুযোগ হয়নি, ভালো উইকেট যেটা আসলে বলা যায়। বা মিরপুরে উইকেটটা সবসময় এরকম কেন মন্থর উইকেট কেন বানানো হয়, কেন আপনাদের জন্য যেগুলো হচ্ছে স্পোর্টিভ উইকেট বিশ্বকাপের মতো আসরগুলোতে খেলানো হয়, এরকম উইকেট আমাদের দেশে আমাদের ক্রিকেটাররা বেশি চর্চায় থাকতে পারেন না কেন? পারে না কেন, এটা আসলে এটা ম্যাচ অফিসিয়ালরা বা এই ম্যাচ অফিসিয়াল বলেছে যে মানে আমাদের ম্যানেজমেন্টের বিষয় এটা, যে আসলে তারা কোনভাবে এগোতে চাচ্ছে। যে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে আমাদের বিগত যে কটা আমাদের উইন আছে আমাদের দেশের উইকেটগুলোতে, সেই অধিকাংশ উইন কিন্তু আমাদের বোলারদের হাত থেকে এসছে। তো বোলারদের হাত থেকে তো আলটিমেটলি আমরা বলতেই পারি যে এইগুলো উইকেট কিন্তু বোলারদের জন্যই রেডি করা হয়, এবং আমাদের বোলাররা কিন্তু বরাবরই অনেক আগে থেকে কিন্তু খুব ভালো, মাশরাফি ভাইয়ের আমল থেকে কিন্তু আমাদের বোলাররা কিন্তু সবসময় সাপোর্ট করে আসছে। তো এখন আস্তে আস্তে আসলে একটা উইকেট রেডি করতে বেশ অনেক টাইমই লাগে। তো আমাদের আগে যে গামিনী ছিল তাকে বলতাম যে সে সবসময় লো উইকেট তৈরি করতো, তার পেছনে অবশ্যই কারণ ছিল, হয়তো ম্যানেজমেন্ট তাকে অবশ্যই এইভাবে অর্ডার করেছিল বিধায় সে ওই টাইপসের উইকেট বানিয়েছিল। এখন আবার চেষ্টা করছে যে ভালো উইকেট তৈরি করার, কিন্তু আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে এখনও ওইভাবে করে আমাদের উইকেটটা রেডি করতে পারিনি। তবে আমরা আশা করি যে খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ এটা একটা প্রসেসের ব্যাপার, এবং আমার মনে হয় যে রানের জন্যই এখন বাংলাদেশ ছুটছে, এবং খুব শীঘ্রই খুব ভালো উইকেট আমরা পেয়ে যাব। আমরা তো দেখলাম যে প্রথম ম্যাচে যেভাবে পেসার আসলে দাপট দেখিয়েছেন, 3 পেসারকে খেলিয়েছে বাংলাদেশ দলে, 2 স্পিনার ছিল। সেক্ষেত্রে মেহেদী হাসান মিরাজ আজ প্রেস কনফারেন্সে বলেছেন যে এরকম উইকেটে খেলাটা আসলে স্পিনারদের জন্য বেশ কষ্টসাধ্য। এই উইকেট আসলে মানে কাদের দাপট এইবার এই ম্যাচে দেখা যাবে আর কি, যেহেতু আমরা দেখছি যে বাংলাদেশ দল আসলে উইনিং যেই দলটা থাকে, টিমটা থাকে, সেখানে খুব বেশি পরিবর্তন করে না। সেক্ষেত্রে আজ কি দলে কোনো পরিবর্তন হবে কিনা উইকেট অনুযায়ী, বা এই কম্বিনেশনটাই থাকবে কিনা? না, উইকেট অনুযায়ী আমার পয়েন্ট অফ ভিউ থেকে আসলে চেঞ্জ করাটা উচিত হবে না, কারণ আমরা দেখেছি যে ওই উইকেটে নাহিদ রানা তার পেসটাকে খুব ভালো করে ইউটিলাইজ করছে। তার সাথে মুস্তাফিজ তো আমাদের যে ওয়ার্ল্ড রেকর্ড আছে তার, এবং ওই উইকেটে তার অনেক ভালো ভালো রেকর্ড আছে। একটা তথ্য দিয়ে রাখি যে নাহিদ রানা কিন্তু এবারই প্রথম মিরপুরে উইকেটে খেলেছে। এর আগে কিন্তু যতগুলো ম্যাচ খেলেছে 5 থেকে 6টা সবগুলি কিন্তু দেশের বাইরে খেলার রেকর্ড রয়েছে, এবং ফাইভার কিন্তু এই মিরপুরে উইকেটেই তার হয়েছে, এই রেকর্ডটা করেছেন। হ্যাঁ, তো তার জন্য অবশ্যই এই উইকেটটা অনেক লাকি। এবং না যে আমাদের 3টা পেসারই আছে, 3টাই আমাদের বেস্ট আমাদের দেশের, আমরা চোখ বন্ধ করেই বলতে পারি। এবং তার সাথে আমাদের যে স্পিনার মিরাজ খুব ভালো বল করছে, গতদিনও করেছে, এবং আমাদের লেগ স্পিনার রিয়াসাত আছে, ও খুব ভালো করছে। হ্যাঁ, একটা লেফটির এখানে একটা জায়গা আছে, বাট তারপরেও বলবো যে কম্বিনেশনটা আছে আমাদের ব্যাটসম্যানদেরও দরকার যে ভালো স্কোর টোটাল করার জন্য, তা আমার কাছে বেস্ট কম্বিনেশন মনে হচ্ছে। রোমান আপু, কথা বলছিলাম আমরা যে বাংলাদেশের যে হোম অ্যাডভান্টেজটা নেওয়ার, আসলে প্রত্যেকটা দলই নেয়, তবে ওয়ান ডে ফরম্যাটে কি আসলে প্রত্যেকটা দল হোম অ্যাডভান্টেজ নেয় কিনা?
ওইভাবে তো আর আসলে আমরা সবার বোর্ডে যে তো এটা দেখা পড়ে না, তবে এক একটা হোমের এক এক রকম অ্যাডভান্টেজ থাকে, তারা অবশ্যই সেই অ্যাডভান্টেজগুলো নিয়ে থাকে। কিন্তু বেসিক্যালি ওডিআই টিমটা সবসময় রানের উপর বেস করেই থাকে। রান ওডিআইতে এই যে যেমন 115 রান, এটা কখনো ভালো শোভা দেয় না। তো এখানে দেখা যাচ্ছে 300 350 রান হবে বা 400 রানের কাছাকাছি যাবে, এরকম একটা অ্যাডভান্টেজ যদি আমরা নিতে পারি এটা আমাদের জন্য ভালো হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে হোম অ্যাডভান্টেজের কথা বলা হচ্ছিল এবং আসলে প্রত্যেকটা প্লেয়ার 2022 সালে আপনার মনে আছে কিনা বিশ্বকাপের আগে যখন আমরা অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিয়েছিলাম সেই সময় আমরা কিন্তু বেশ দাপটের সাথেই তাদের বিপক্ষে জিতেছিলাম। সেবার আমরা হোম অ্যাডভান্টেজটা নিয়েছিলাম, নেওয়ার পর আমরা আসলে বিশ্বকাপের আসলে খুব বেশি ভালো পারফরমেন্স দেখাতে পারেনি বাংলাদেশের ক্রিকেটাররা। সেই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হোম অ্যাডভান্টেজ নিয়ে যখন আমরা বিশ্বকাপ কোয়ালিফাই করে ফেলি, তবে বিশ্বমঞ্চে বা এশিয়া কাপের মতো আসরগুলোতে আমরা যখন পারফরমেন্স করতে চাই তখন আসলে সেইভাবে খেলতে পারে না ক্রিকেটাররা। সেই জায়গাটাতে আসলে ওই জায়গাটাতে আমাদের ল্যাকিংস থেকে যায় কিনা বা গাফিলতিটা আমরা নিজের ক্ষতি নিজে করে ফেলছি কিনা? এটা এক ক্ষেত্রে বলতে পারেন, কারণ হচ্ছে দেখা যাচ্ছে কিছু কিছু পজিটিভ জিনিস, যেমন আমরা জিতলে দেখা যাচ্ছে আমাদের কনফিডেন্ট গ্রো আপ করতে পারি। আমরা দেখা যাচ্ছে যে লো স্কোর হলেও যে জিতেছি এটা একটা আমাদের মধ্যে কনফিডেন্স কাজ করে। কিন্তু অনেক সময় আবার র্যাঙ্কিংয়ের পেছনেও ছুটতে হয়, দেখা যাচ্ছে যে টিম পিছায় পড়লে নিজেদের হোম অ্যাডভান্টেজগুলো নেওয়া লাগে, কিন্তু আলটিমেটলি ভাবে এগুলা মানে ফিউচারে আসলে কাজে খুব কম লাগে। বড় বড় আসরগুলোতে যে দেখা যাচ্ছে যে এই অ্যাডভান্টেজগুলো আমরা পাই না। তো সবসময় একটা জিনিসের উপর লক্ষ্য যদি আমরা লক্ষ্য রেখে যদি এগোতে পারি তাহলে আমার মনে হয় যে জিনিসগুলো ভালো হবে আমাদের ফিউচারের জন্য। সেটা হচ্ছে পজিটিভ ক্রিকেটটা খেললে, যেটা আমরা গতকাল খেলেছি, যে তারা যে 115 রান করেছে বিধায় যে আমাদের যে 50 ওভার নিয়ে খেলাটা খেলতে হয়েছে এটা কিন্তু না। আমাদের যে ওপেনার ব্যাটসম্যানরা তারা কিন্তু খুব পজিটিভ ক্রিকেট খেলেছে এবং তাদের লক্ষ্যই ছিল যে তাদের টার্গেটই এবং স্ট্রাইক রেটটাই ছিল যে তারা খুব দ্রুত এটা সম্পন্ন করবে এবং 300+ একটা স্কোর রাখবে, এরকম লক্ষ্যে এগিয়েছে। তো আমার মনে হয় যে এই সমস্ত উইকেট, যে লো স্কোর উইকেট এখন বাদ দিয়ে এখন আমাদের পজিটিভ চিন্তা করাটাই বেটার। মানে পজিটিভ ক্রিকেটের পরেও আসলে আমাদের ওই যে বলছিলাম যে অ্যাডভান্টেজটা নেওয়ার যে বিষয় আমাদের সবসময় আসলে লক্ষ্যটাই থাকে যে ঘরের মাঠে আমরা যেহেতু আমাদের র্যাঙ্কিংয়ে ওয়ানডে বিশ্বকাপ সরাসরি খেলার একটা সুযোগ রয়েছে, আমরা যদি একটু এগিয়ে খেলতে পারি, 9, 8, 7-এ থাকতে পারি, পাকিস্তান যেহেতু এখন বর্তমানে 4-এ রয়েছেন, তাহলে সেক্ষেত্রে আমরা সরাসরি কোয়ালিফাই করতে পারি। তবে ঘরের মাটিতে আসলে আমরা সেই জায়গাটাতে খেলতে পারছি, তবে মানে বিশ্ব আসলে তো আমরা ঠিকমতো খেলতে পারি না। আমরা হয়তো গ্রুপ পর্ব থেকে আসলে চলে যাই বা সর্বোচ্চ আসলে আমরা সেমিফাইনালে খেলার একটা দুইটা ম্যাচ হয়তো পেয়ে থাকি যেই জায়গা আসলে ফরম্যাট অনুযায়ী। তবে সেই জায়গাটাতে আসলে আমাদের হিতের বিপরীত হয়ে যাচ্ছে কিনা আমাদের ম্যানেজমেন্টের পরিকল্পনা বা অধিনায়কের সিদ্ধান্ত? আপনি একসময় নিজেও অধিনায়ক ছিলেন, সিদ্ধান্ত নিয়েছেন। এটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় প্লেয়ারদের জন্য আসলে একটা এনভায়রনমেন্ট থেকে আরেকটা এনভায়রনমেন্টে খেলা। তো আসলে ইসের জন্য সবসময় যেটা ওয়ার্ল্ড ওয়াইজ যেভাবে আসলে কাউন্ট করে, ইন্ডিয়ার কথাই বলি বা অস্ট্রেলিয়ার কথাই যদি বলি, তারা সবসময় রানের পেছনে ছুটে বা ওই রকম ডিফিকাল্ট পরিবেশ থেকে নিজেদেরকে বের করার চেষ্টা করে। তো আমাদের মনে হয় যে এই সমস্ত অনেক নেগেটিভ রোল প্লে করে যখন একটা প্লেয়ার এই যে 200-250 স্কোর নিয়ে খেলে এবং যে এর পরবর্তীতে যে বিশ্বমঞ্চে যায়, যে বড় বড় টুর্নামেন্টে যখন যায়, তখন কিন্তু অনেক আমরা কিন্তু পেছায় থাকি এই সমস্ত দিক থেকে। তো এটা আসলে এখান থেকে আমাদের বের হয়ে আসা, এই সংস্কৃতিটা ভাঙা উচিত এখন বর্তমানে। আপনার সাথে বিরতির সময় কথা হচ্ছিল যে বাংলাদেশের ক্রিকেটারদের আন্তর্জাতিক ম্যাচে থাকা অবশ্যই আসলে গুরুত্বপূর্ণ, তবে আমাদের ক্রিকেটারদের যে সক্ষমতা বা যে দক্ষতা বাড়ানোর জন্য ঘরোয়া লীগ, একটা মানসম্মত ঘরোয়া লীগ প্রয়োজন। এই যে সদ্য বিপিএল শেষ হলো, সেখানেও বিতর্ক ছিল। আপনি তো একজন ক্রিকেটার, আপনার কাছে মনে হয় কিনা এই যে বিপিএল এর মতো যেই ঘরোয়া লিগগুলো টুর্নামেন্ট রয়েছে সেগুলো আসলে আদর্শ বাংলাদেশের জন্য? ঘরোয়া লিগ থেকে কিন্তু একটা প্লেয়ার নিজেকে বের করে আনে এবং উপর লেভেলে আসে, ক্যাম্পে জয়েন করে বা বড় বড় টুর্নামেন্ট খেলে ঘরোয়া লিগের মাধ্যমে। তা আমাদের সেই ঘরোয়া লিগগুলাই যদি মানসম্মত না হয়, যেমন বিপিএল নিয়ে অনেক ইস্যু দাঁড় করিয়েছিল, ডিপিএল, তারপরে আপনার যে আমাদের যে এনসিএল গুলা হয়েছে। তো এইগুলো আমরা রিসেন্টলি তো দেখতেই পাচ্ছি এবং তার আগেরগুলো যদি চিন্তা করে দেখি যে আমরা সবাই এগুলো ভিতরে অনেক কিছুই জানি, কিন্তু আমরা সবসময় করি না, প্রকাশ করি না। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে আপনি
একটা টুর্নামেন্ট যদি কোয়ালিটি টুর্নামেন্ট না খেলেন এরপরে আপনি উপর লেভেলে বড় বড় টুর্নামেন্ট কি করে খেলতে পারবেন। তো আগে আমাদের মনে হয় যে প্লেয়ারদের পাকাপোক্ত করার জন্য আমাদের ঘরোয়া লিগটা স্ট্রং হওয়া উচিত। যত ঘরোয়া লিগগুলো স্ট্রং হবে তত প্লেয়াররা বেশি ভালো করতে মানে পারবে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বারংবার আসলে ভারতের উদাহরণ দিচ্ছেন, নিশ্চয়ই ভারতের ক্রিকেট আসলে সেভাবে শক্তিশালী হিসেবে পরাশক্তি হিসেবে নিজেদেরকে দাঁড় করাতে পেরেছে। আর সেই জায়গায় দেখা যায় যে এক এক প্লেয়ার এক একভাবে নিজেদেরকে আসলে জাতীয় দলে নেওয়ার জন্য, জাতীয় দলে কে কাকে টপকে আসলে জাতীয় দলে ক্যাম্পে ঢুকবে সে একটা চর্চা থাকে। তবে আমাদের বাংলাদেশের পাইপলাইনটা আসলে এতটা দুর্বল যে 3 ফরম্যাটেই একজন প্লেয়ারকে খেলতে হয়। মানে তখন তো দেখা যায় আসলে বিরতি নিজেদের পাচ্ছে না, নিজেদের যে প্রস্তুতি সেই প্রস্তুতিটা ঠিকমতো হচ্ছে না, এই জন্য আসলে মাঠের পারফরমেন্সে এই প্রভাবটা পড়তে পারে। এইখানে আসলে আপনার মনে হয় কিনা যে পাইপলাইনটা আরো একটু বেশি মানে শক্তিশালী করা উচিত, বা আরো ক্রিকেটার আসলে একদম তৃণমূল পর্যায় থেকে বাছাইয়ের মাধ্যমে আসলে বের করে আনা উচিত? আর রোমান আপু, কথা বলছিলাম যে আপনি বারংবার আসলে আমরা দেখছি যে ভারত, প্রতিবেশী দেশ ভারত বা অন্যান্য দেশের আফগানিস্তানের টিমে এখন আমাদের থেকে যেভাবে আসলে এগিয়ে গিয়েছে, আমরা যে জায়গায় ছিলাম মনে হয় সেই জায়গায় আছি কিনা এটা একটা প্রশ্ন হতে পারে। বিশেষ করে ওয়ানডে ফরম্যাটে আমাদের যে জায়গায় ছিল, যখন তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদরা খেলতেন, তখন থেকে আমাদের যে জায়গাটাতে এখন অনেকটা আমরা আসলে পিছিয়ে গিয়েছি। সেই জায়গাটাতে আমাদের আসলে উন্নতি করতে ব্যাটারদের পজিশন বা ব্যাটারদের আসলে খেলার যে ব্যাপারটা, সেটার মানসিকতায় যে পরিবর্তন আনা মানে উচিত কিনা? না, ফার্স্টে আমি একটা কথা বলি যে আমি বারবার ইন্ডিয়াকে উদাহরণ দিচ্ছি, এর কারণ রিসেন্টলি তারা একটা চ্যাম্পিয়ন টিম এবং তারা অবশ্যই চ্যাম্পিয়নের মতোই খেলেছে। আর আরেকটা জিনিস হচ্ছে আমার ওদের যে কোচ গৌতম গম্ভীর, তার একটা কথা খুব ভালো লেগেছে যে সে কিন্তু একটা নিউজ দিয়েছিল সবাইকে যে আমাদের টিম এখন, আমরা টি-20 খেলা, তারা বলছে যে আমাদের টিম আমরা এখন 150-200 জন্য খেলি না, আমরা 200-300 জন্য খেলি। মানে এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে যে তারা তাদের সাইড থেকে কতটা আপগ্রেড হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে যে আমাদের দেশের যে কথাটা বলছেন আপনারা যে পাইপলাইনের কথা, সরি আমি মানে আপনার পাইপলাইনের তো আসবই, তবে এই যে বলা হচ্ছিল যে ম্যাচের পজিশন বাংলাদেশ ক্রিকেট দলে যেভাবে খেলে বা যেভাবে আসলে মানসিকতায় মানে বলা হয়, যখন আমরা জিতেছি এটা তো একটা ভালো একটা পজিটিভ ওয়ে, তবে আমরা যখন হারি তখন দেখা যায় ব্যাটারদের আসলে দায়টা অনেকটা বেশি চলে যায়, সেখানে বড় রান একটা তুলতে পারে না স্কোরবোর্ডে। সেই জায়গায় ব্যাটারদের খেলার মানসিকতা বা পজিশনের আসলে ঘাটতি দেখেন কিনা আপনি? না, পজিশনের ঘাটতি থাকলে তো প্রথম দেখা যায় ম্যাচে না, প্রতিপক্ষ যখন আপনাকে নিয়ে রিড করে ফেলে তখন ফেলে। আপনাকে হয়তো বা পজিশন বা আসলে ব্যাটিং স্টাইলটা আসলে পরিবর্তন করতে হয়। সেই জায়গায় বাংলাদেশের দুর্বলতা এখনো রয়ে গেছে কিনা? না না, এটা আমি বিগত কয়েকটা ম্যাচ দেখেছি, ইনফ্যাক্ট বিপিএল বলেন বা এই যে লাস্ট যে ম্যাচটা খেলেছে এটাও দেখেছি। তো আমার কাছে মনে হয়েছে যে হিউজ চেঞ্জ হয়েছে। যেমন তামিম খুব ভালো ছন্দে আছে, সে কিন্তু প্রথমে কিন্তু এরকম 30-40 রানে কিন্তু আটকে যাচ্ছিল, বাট সে কিন্তু নিজেকে ওইটাকে প্রুফ করেছে যে সে ওখান থেকে বের হতে পারে। আমার কাছে আরেকটা প্লেয়ার তাওহিদ হৃদয়কে মনে হয়েছিল সে খুব একরোখা একভাবেই খেলে যাচ্ছে, বাট সেও আমি বিগত ম্যাচগুলো দেখেছি যে সেও নিজেকে অনেক পরিবর্তন করেছে, যে বাউন্ডারি তো নিচ্ছে, তার সাথে সাথে সিঙ্গেলের উপরেও নজর দিয়েছে। তো নিজেদের আলটিমেটলি চেঞ্জ করতেই হবে, যে আমরা যে একভাবে যে ছক্কা মারছি তো মেরে যাচ্ছি বা বাউন্ডারির পরে আবার বাউন্ডারির জন্য ট্রাই করছি এরকম না, তো সিঙ্গেলেরও দরকার আছে। তো সব মিলে এইভাবে যদি নিজেদেরকে পরিবর্তন করা যায় অবশ্যই এটা ভালো। এবং যারা পাওয়ার প্লেতে খেলেন, উদ্বোধনী ব্যাটার যারা বিশেষ করে, তাদের আসলে নজরটা বাড়াতে হবে বা কাজ ওই জায়গাটাতে বেশি করতে হবে। আপনাকে বিরতিতে যাওয়ার আগে একটা প্রশ্ন করে গিয়েছিলাম যে পাইপলাইনের যে প্লেয়াররা আছেন, আমাদের দেশে একটা সংস্কৃতি রয়েছে যে যেই প্লেয়ারটা আসলে টি-20তে খেলেন তারা ওয়ানডেও খেলেন, তারা টেস্টেও দলেও থাকেন। সেই জায়গায় আমাদের আসলে ওই পারফরমেন্সটা আমরা যখন দেখি মাঠের মধ্যে হয়তো বা টি-20 ফর্মেটে যে খেলছেন তার স্টাইলটা টেস্টের স্টাইল এক হবে না, ভিন্নতা রয়েছে। তবে আমাদের হয়তো ম্যাচ কম থাকা সত্ত্বেও আসলে আমাদের বছরে যেহেতু আমরা টেস্ট, ওয়ানডে এবং টি-20 তিনটাই খেলি, সেহেতু আসলে বিরতিটা কম পায় বা আসলে নিজেদের তৈরি করার জন্য সেই সময়টা আসলে কম পান। সেক্ষেত্রে আসলে ওই জায়গাটাতে পাইপলাইনের যে প্লেয়ার ওইটা আরো বাড়ানো উচিত কিনা? কারণ আমরা দেখেছি যে বিগত সময় থেকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন বিসিবিতে তারা বারংবার বলে গেছেন যে তারা পাইপলাইনটাকে মজবুত করার চেষ্টা করছেন, তবে আদৌ সেই মজবুত করা জায়গাটা এখনো আসলে আসেনি কিনা সেটা আসলে প্রশ্ন করছিলাম আপনার কাছে। আসলে পাইপলাইন যদি ঠিক না থাকে একটা টিম কিছুদিন পরে তো অবশ্যই স্ট্রাগল করবেই। তো
আগে পাইপলাইন ঠিক করে তারপর আমার মনে হয় যে ন্যাশনাল পর্যায়ে ন্যাশনাল টিমটাকে ঠিক করা দরকার, কারণ পাইপলাইন আপনার ন্যাশনাল টিমে খেলছে, হঠাৎ ধরেন একটা প্লেয়ার ইনজুরিতে পড়ে গেল, সাপোজ মুস্তাফিজ ইনজুরিতে পড়ে গেলে আমরা কিন্তু খুব একটা মানে ভালো ফিল করি না যে মুস্তাফিজের জায়গায় আসলে কে ধরবে। এটা হয়তো এখন তৈরি হয়েছে কিছু প্লেয়ার, বাট এই জিনিসটা আমাদেরকে আরো সংখ্যাগুরু সেটা আসলে পর্যাপ্ত না। হ্যাঁ, পর্যাপ্ত না। তো আমাদের পাইপলাইনের উপরে আরো ফোকাস করা উচিত, কারণ পাইপলাইন যদি ঠিক না হয় একটা টিম আসলে স্ট্রংলি বেস পায় না। সেই জায়গাটা কি বিসিবি আসলে কাজ করতে পারছে না, নাকি আসলে যারা প্লেয়ার আছেন তাদের আসলে খুঁজে বের করতে পারছে না যারা আসলে কমিটিতে রয়েছেন? না, বিসিবি তো অবশ্যই ট্রাই করছে। বিসিবি বিভিন্ন টুর্নামেন্ট এবং অনেকগুলো টিমও গঠন করেছে। তার সাথে সাথে শুধু যে বিসিবির যে দায়ভার আমি এটা বলবো না, একটা প্লেয়ারেরও অনেক দায়ভার রয়েছে, তাদের ডিসিপ্লিনের ব্যাপার ইস্যু রয়েছে, তাদেরকে অবশ্যই নিজেদের ক্যারিয়ারের জন্য লড়তে হবে। যে আমি আজ ন্যাশনাল টিমে আছি বিদায় ক্লাবগুলোরও আসলে এগিয়ে আসতে হবে, ক্লাবগুলোকেও এগিয়ে আসতে হবে। আমাদের ক্লাব লিগ কিন্তু হচ্ছে না। হ্যাঁ, আপনি যদি বলেন যে এই ছেলেদের তাও বেশ কিছু টুর্নামেন্ট হয়েছে, আমি যদি মেয়েদের দিকটা তাকাই তাহলে তো আরও শোচনীয় বা করণীয় যে তাদের যে এই বছরে তারা তাহলে কি অর্জনটা করতে পারবে আসলে আমি জানি না। মানে সামনেই তো আবার নারীদের বিশ্বকাপ রয়েছে, আর সেই জায়গায় মানে ক্রিকেটারদের পারফরমেন্সের একটা নির্ভর করে কিন্তু একটা ভালো উইকেট। আমরা একদম অনুষ্ঠানের শুরুর দিকে বলছিলাম যে আমরা উইকেটটাকে আসলে সেভাবে আমরা কাজ করতে পেরেছি কিনা। আমাদের দেশে অনেকগুলো উইকেট রয়েছে, বিশেষ করে আপনি যদি দেখেন বগুড়া চান্দু স্টেডিয়াম, সেখানে আমাদের ছেলেরা একেবারেই প্র্যাকটিস করে না। হাই পারফরমেন্স টিম আছে, তারা হয়তো বা প্র্যাকটিস করে, আর নারীদের কিছু কিছু লিগ হয়। সেই ক্ষেত্রে ওই জায়গাটাতে আরও একটু বেশি স্টেডিয়াম বা পিচ অনুযায়ী আসলে ক্রিকেটারদের খেলানো উচিত কিনা, বা ওই জায়গাতে যত্ন নেওয়া উচিত কিনা উইকেটগুলোর। আপনার প্র্যাকটিস ফ্যাসিলিটিসের কথা যদি বলেন, আপনি এখানে মিরপুর মাঠে যদি দেখা যাচ্ছে ন্যাশনাল টিমের কয়েকজন প্র্যাকটিস করে, আপনার দেশের আরও কয়েকটা উইকেট আছে। আপনি খুলনার উইকেটটা অনেক ভালো আমি জানি, আমি চান্দু স্টেডিয়ামের উইকেটটা ভালো জানি। পাপন সাহেবের আমলে কিন্তু চান্দু স্টেডিয়ামের উইকেটটা কিন্তু টোটালি ইউজ করেনি। তারপরে খুলনা স্টেডিয়ামটা সারা বছর ফেলানো থাকে। তো এই সমস্ত উইকেটে কবে বা খেলা পড়বে বা এই কারণে আসলে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা প্লেয়ারদের সংখ্যা খুবই কমে গেছে। যে তাদের যে এখন কিন্তু আমরা হাতে গোনা কয়েকটা প্লেয়ারকে খুঁজে পাবেন যে যারা পারফর্ম করছে, যাদের প্র্যাকটিস ফ্যাসিলিটিস আছে তারাই কিন্তু পারফর্ম করছে। আর যারা আপনার যেমন খুলনায় বা আপনি যদি বলেন যে সিলেটের বা আপনি চিটাগাং থেকে কয়টা প্লেয়ার বের হচ্ছে, যে সবাই কিন্তু এই যে পাইপলাইন বিশেষ করে সিলেট থেকে আসলে বেশি প্লেয়ার উঠে আসছে আমরা বিগত সময় দেখেছি। হ্যাঁ, কারণ সিলেটের উইকেটটা কিন্তু ওইভাবে করে তৈরি করেছে এবং সিলেটের স্টেডিয়ামটা এখন দেখলে মনে হয় যে বাইরের একটা দৃষ্টিনন্দন একটা স্টেডিয়াম হয়েছে। রুমানা আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন মাঠে আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। দর্শক, শেষ করছি এখন মাঠের আজকের আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।